বৃহৎ জনগোষ্ঠীর একটা জনগোষ্ঠী যারা আমাদের বাচ্চার মতো, যাদের আমাদের নিজের সন্তানের মতো কেয়ার করতে লাগে, সেই জনগোষ্ঠী হচ্ছে আমাদের পেরেন্টস, যারা 60 ইয়ার্স পরে বৃদ্ধ হয়ে যায়। তাদের কথা আমরা ভুলেই গেছি, তাদের ব্যাপারে আমরা কোনো কথাই বলছি না। মিলিয়ামেসকে তাদের কিছু সমস্যা, তারা হচ্ছে কী সমস্যায় পড়ে 60 ইয়ার্সের পরে, তাদের রিটায়ারমেন্টের পরে তারা আমাদের কিভাবে বাচ্চার মতো হয়ে যায় সে ব্যাপারে আজকে মিলিয়ে কথা বলবো। হ্যালো, আমি আনিকা আনোয়ার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আজকের ব্যাপারটা বুঝবেন। তো বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর 15.3 মিলিয়ন মানুষ আছে, যাদের আমরা বৃদ্ধ বলি। এখন প্রশ্ন হচ্ছে, বৃদ্ধ কারা? দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, যেটা 2022 সালে হয়েছিল, সেই রিপোর্ট অনুযায়ী যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা বৃদ্ধ হিসেবে কাউন্ট করি। মেনলি আমাদের দেশে যে বয়সটা গভর্নমেন্ট জবের পরে রিটায়ারমেন্টের বয়স 60 ইয়ার্স, মেবি মোটামুটি সব গভর্নমেন্ট জবের পরে একটু রিটায়ারমেন্টের বয়স, সেই বয়সটাকে আমরা নতুন বৃদ্ধ বয়স বলি। তো বাংলাদেশের মোট জনগোষ্ঠী 100% ধরলাম। তো সেই 100%-এর মধ্যে 9.3% হচ্ছে আমাদের এই ওল্ড পিপল, যাদের সিনিয়র সিটিজেন বলা চলে। এই সিনিয়র সিটিজেন তো আমি ধরতে পারি যে তারা অ্যাবাউট 10%। তো আমরা মেনলি ফেমিনিজম, দেন ইকুয়াল রাইটস, দেন ডাকাতি, চুরি, স্মাগলিং, এত সব ব্যাপারে গল্প করলেও আমরা সেই 10% জনগোষ্ঠী, যেটা হচ্ছে আমাদের ফিউচার বিল্ড করতে আমাদের অনেক হেল্প করছে বলতে তারা তাদের নিজের জীবনের সব কিছু স্যাক্রিফাইস করছে আমাদের ফিউচার সিকিউর করার জন্য। আমরা তাদের ব্যাপারে কোনো কথা বলি না। তো মিলিয়ামেসকে তাদের ব্যাপারে কথা বলবো। তো আমি মেনলি আগে আমার একটা এক্সাম্পল দিই। আমার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমার পেরেন্টস আছে, যারা পেরেন্টস আছে তাদের এজ অ্যারাউন্ড এখন 40 থেকে 55। আমার এমন কিছু আছে যাদের এজ অ্যারাউন্ড 30 থেকে 45। আমি ধরলাম যে তাদের এজ অ্যারাউন্ড হচ্ছে 35 থেকে 45। তো তারা 60 ইয়ার্স পর রিটায়ার্ড হবে। এই 60 ইয়ার্সের আগে তারা আমার টেক কেয়ার করবে, আমার এডুকেশনাল এক্সপেন্সেস, আমার একটা লাইফ যেটা আমি লিড করি, যেটা মনে করা যায় যে মোটামুটি একটা লাক্সারিয়াস লাইফ লিড করি, যেটা আমার প্যারেন্টস আমাকে প্রোভাইড করে, যেটা আমার প্যারেন্টসের পক্ষে দেওয়া তাদের সামর্থ্যের মধ্যে আছে, সেটা তারা দিচ্ছে আমাকে। তো আমি সেই বেসিসে বলতে পারি যে আমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করি, সেই দিক দিয়ে যতটা আমার পেরেন্টস প্রোভাইড করতে পারে আমাকে। তো সেই বেসিসে যদি আমি বলতে চাই, তো একটা সময় আসবে যে আমার পেরেন্টস তাদের জব কুইট করবে, কারণ তাদের ওই সময় রেস্টের দরকার হবে। তারা সে সময় রেস্টে যাবে। তখন আমাদের পয়েন্ট আসবে যে আমরা হচ্ছে তাদের কীভাবে টেক কেয়ার করব। তো সেই জায়গায় আমরা ভুল করে ফেলি কেমনে? আমাদের যখন দরকার ছিল টেক কেয়ারের, আমাদের যখন দরকার ছিল একটা মানুষের অ্যাটেনশনের, একটা মানুষের লাভের, একটা মানুষের অ্যাফেকশনের, তখন তারা তাদের 100% না, শুধু 200% দিয়ে সাপোর্ট করছে, 200% দিছে।
এখন আমি যদি মনে করি যে আমি আমার লাইফে মনে করি যে আমি আমার 1 ইয়ারে আমার এডুকেশনাল এক্সপেন্সেস অ্যান্ড আমার হচ্ছে ড্রেসেস, আমার আদার্স এক্সপেন্সেস সব কিছু মিলায় আমি অ্যারাউন্ড 1 লাখ টাকার আমার খরচ হবে। আমি 1 ইয়ারলি ধরতেছি, মোটামুটি একটা খরচ। তো এই 1 ইয়ার টাকা দিয়ে কি তারা তাদের আমরা মানে আমার পেরেন্টস তারা কি পারতো না তাদের লাইফটা সুন্দর করে গুছায় নিতে? তারা কি পারতো না যে হচ্ছে তারা কোথাও ঘুরতে যাবে, তারা নিজের পছন্দ মতো কিছু কিনবে? অবভিয়াসলি পারতো। তারা সেই জায়গায় আমাকে তারা সেই জায়গায় সেটা না করে আমাকে সেই অর্থ দিছে, সময় দিছে, সাপোর্ট দিছে, সব কিছু দিছে যাতে আমি হ্যাপি থাকি, আমার ফিউচার সিকিউর হয়। তার পরিবর্তে তারা আমার কাছে কী আশা করে? তার পরিবর্তে তারা আমার কাছে আশা করে যে যখন তাদের দরকার হবে আমিও যেন তাদের সাথে থাকি। এমনটা না যে ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি থাকাও অনেক ইম্পর্টেন্ট। এখন আমি বলি ইমোশনালি থাকা কেন ইম্পর্টেন্ট। এখন আমরা ওল্ড এজ হোমের কথা শুনছি। বাংলাদেশে অ্যারাউন্ড 6টা ওল্ড এজ হোম আছে। এই ওল্ড এজ হোমে যারা থাকে তারা মোস্টলি 60 ইয়ার্সের উপরে বা 60 ইয়ার্সের কাছাকাছি। তো এই ওল্ড এজ হোমে যারা থাকে তাদের ব্যাকগ্রাউন্ড যদি শুনতে চাই তাহলে মেবি এমন কিছু ব্যাপার আছে যেগুলো মানুষের বিশ্বাস নাও হতে পারে। যদি কারো বিশ্বাস না হয় তাহলে RTV, ATN নিউজ অ্যান্ড বেশ কয়টা চ্যানেল গত বছর বিভিন্ন নিউজ ওরা কালেক্ট করছিল ওল্ড এজ হোমের উপর। সেই নিউজগুলো আপনারা ইউটিউবে গেলে পাই যাবেন। তো সেই রিপোর্টে অনেক কিছু ছিল যেটা হাইলাইটস করার মতো ব্যাপার, যেটা মেনলি আমরা বুঝতে পারি নাই। এখন কথা হচ্ছে যে আমার পেরেন্টস আমার কাছে কী চায়? আমার পেরেন্টস চায় আমি তাদের সাপোর্ট করি। এখন যখন আমার আর্নিংয়ের একটা বয়স হলে, আমি পর্যাপ্ত বয়স্ক হয়ে গেলাম, আমার পর্যাপ্ত বয়স হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক হয়েছি আমার পেরেন্টসদের খেয়াল রাখার মতো, কিন্তু তারা নিজের এখন খেয়াল রাখতে পারে না। একটা সময় আসে যখন আমাদের ওদের খেয়াল রাখতে হয়। আমরা যেমন তাদের কাছে বাচ্চা এক সময় ছিলাম, আমাদের ধীরে 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 গড়ায় তুলছে তারা। এক সময় যায় তারা আমাদের জন্য বাচ্চা হয়ে যাবে। তাদের যে আবদার, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে কথাবার্তা, তাদের দেখাশোনা সব কিছু আমাদের একটা বাচ্চার মতো করতে হবে। এই ক্ষেত্রে আমরা কী করি? আমরা আমাদের বাবা মা হওয়ার দায়িত্ব পালন করি, তারাও বাবা মা হওয়ার দায়িত্ব পালন করে, কিন্তু আমরা একজন সন্তান হওয়ার দায়িত্ব পালন করি না। আমরা ফ্যামিলি প্রেশার, ফার্স্ট অফ অল যেটা হয় যে ফ্যামিলি প্রেশার, যে আমার একটা সেপারেট ফ্যামিলি হয়েছে, আমার ওই সেপারেট ফ্যামিলির কারণে আমি আমার আগের বাবা মাকে দেখাশোনা করতে পারতেছি না, সেখানে আমি তাদের ওল্ড এজ হোমে দিয়ে দিলাম। তো সেম ইনসিডেন্ট, আমি যখন ছোট ছিলাম আমার বাবার একটা ফ্যামিলি আছে, সেটা হচ্ছে আমার মাকে নিয়ে। আমার মা আর আমার বাবা যদি ভাবতো যে এই বাচ্চা তো হয়েছে, ঠিক আছে সমস্যা নাই, আমি তো তাদের দেখাশোনা করতে পারতেছি, তাকে অনাথ আশ্রম দিয়েছে, ব্যাপারটা কিন্তু হইতে পারতো এটা, কিন্তু তারা করে নাই। তারা বরং নিজের সব কিছু স্যাক্রিফাইস করে সবার প্রথমে আমাদের প্রায়োরিটি লিস্টে রাখছে। তো আমরা সেই জায়গায় তাদের প্রায়োরিটি লিস্টে রাখতেছি না। ইভেন আমরা দেখছি, ইভেন এমনও একটা রিপোর্ট ছিল যে ওই ভদ্রলোক স্কুলের শিক্ষক, মেবি এখনও নিউজটা আছে ওদের টিভি চ্যানেলে, আমি রিকল করতে পারতেছি না কোন টিভি চ্যানেলে আমি দেখছিলাম। তো উনি ভদ্রলোক শিক্ষক একজন, ওনার ছেলে 2টা, তারা হাইলি এডুকেটেড পারসন, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন ভালো, তাদের ওয়েল সেটেলড জব, কিন্তু তারা তার পেরেন্টসকে রাখতেছে না। তার পেরেন্টসকে না রাখার রিজন
যে তার নতুন ফ্যামিলির সাথে তার পেরেন্টসের বনিবনা হচ্ছে না। এখন এই ক্ষেত্রে আমি মনে করি যে ঠিক আছে, ফ্যামিলির মধ্যে কিছু একটা সমস্যা থাকতে পারে, তাই বলে সেই মানুষটাকে ছাড়ে তো দেওয়া যায় না, ঠিক আছে? তো তিনি মানে ওই ভদ্রলোক বারবার কান্না করতেছিলেন আর বলতেছিলেন যে আমি আমার জীবনে অনেক মানুষকে শিক্ষা দিলাম, কিন্তু আমি আমার নিজের সন্তানদের শিক্ষা দিতে পারিনি। আবার তিনি এটাও বলতেছেন যে আমি জীবনে কী এমন পাপ করছিলাম যে আজকে আমি এখানে আছি। তো একটু বুঝেন, একটা মানুষ কতটা কষ্টে থাকলে এরকম কথাটা বলতে পারে। আরেকটা কেস আছে, এটা ডিফারেন্ট টাইপ। কেন বললাম? এই ক্ষেত্রে প্রথম ভদ্রলোক, শিক্ষক ভদ্রলোক, উনি চান যে উনি ওনার বাসায় ফিরে যাক। উনি ওল্ড এজ হোমে থাকতে চান না, উনি ওনার ফ্যামিলির সাথে থাকতে চান, যেটাকে নারীর টান বলে। উনি ওনার নারীর টানে নিজের ফ্যামিলির সাথেই থাকতে চান, কিন্তু ওনাকে নিয়ে যাচ্ছেন। আবার আরেকটা কেস আছে, সেই কেসটা হচ্ছে এরকম যে তিনি বাড়িতে যেতে চান না। তিনি বলেন যে আমি এখানে অনেক হ্যাপি আছি, আমার বাড়ির দরকার নেই। কিন্তু উনি যখন এই কথাগুলো বলতেছিলেন, কন্টিনিউয়াসলি উনি কাঁদতেছিলেন যে আমার বাড়ির দরকার নেই, আমি এখানেই ভালো আছি। এটা দিয়ে এটাই বোঝাচ্ছেন যে উনিও চায় যে বাড়িতে যেতে, কিন্তু কোনো এক বাধা আছে যেটা তাকে যেতে দিচ্ছে না। হয়তো ওনার সমস্যাটার কথা উনি বলেন নাই, কিন্তু উনি যেতে পারতেছে না। উনি একজন প্রকৌশলী, তার ছেলে বা তার মেয়ে ওনারাও ভালো এক জায়গায় আছে, কিন্তু তারা তার বাবা মাকে দেখতেছেন না। এটা ইনি দাবি বলেন যে হচ্ছে আমি বাবা মা হিসেবে আমি আর ওই বাড়িতে যেতে চাই না, কারণ আমার যেটুকু সম্মান পাওয়ার আমি এখানে পাচ্ছি, আমি ওখানে পাচ্ছি না। এটা হচ্ছে 2 নম্বর ইনসিডেন্ট। 3 নম্বর আরেকটা ইনসিডেন্ট বলি। এই ভদ্রলোক প্রশাসনিক কোনো এক বিভাগে জব করত। ইনার কোনো ছেলে নাই, এনার ওয়াইফ অনেক আগে মারা গিয়েছেন। তো ইনার 2 মেয়ে হাইলি এডুকেটেড, ভালো এক জায়গায় জব করে, ওয়েল সেটেলড, ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, ফ্যামিলি ভালো। তার মেয়ে তাকে নিয়ে যাইতে চায়, কিন্তু তিনি তার মেয়ের কাছে থাকতে চান না। তার কারণ হচ্ছে যে আমাদের সো কল্ড সোসাইটি বলতে একটা জিনিস আছে না, সেই সোসাইটির ভয়। এখন এই সোসাইটির ভয় কেন বললাম এটা এখন ব্যাখ্যা করি। সোসাইটি বলে একটা মেয়ের বাসায় একটা প্যারেন্টস থাকতে পারবে না, মেয়ের শ্বশুর বাড়িতে একটা প্যারেন্টস থাকতে পারবে না। তার কারণ ওটা হচ্ছে মেয়ের অন্যের বাড়ি, মেয়েটার জন্য অন্যের বাড়ি, ঠিক আছে? সেই কারণে ওই সোসাইটিতে থাকতে পারবে না। এক্ষেত্রে ওই ভদ্রলোক বললেন যে আমার মেয়ে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি এখনই যাইতে চাইলে চলে যাইতে পারি, কিন্তু পারিপার্শ্বিক যত সব মানুষজন আছে তারা অনেক কথা শোনাবে, আমার মেয়েকেও শোনাবে, এমনকি আমাকেও শোনাবে, যেটা আমি নিতে পারবো না। যেহেতু আমি আগে থেকে সম্মানের সহিত জীবন অতিবাহিত করছি, আমি এখনও সম্মানের সহিত জীবন অতিবাহিত করতে চাই, আমি এখানেই থাকতে চাই। ওনার কথা হচ্ছে এটা। আবার আরেকটা ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে ওই মায়ের, যে মায়ের গল্প শোনাবো, ওই মায়ের ছেলে বিদেশে থাকে, প্রতি মাসে মাসে টাকা দেয়, কিন্তু তারা থাকে বিদেশে। তো সেই মা যেটা তিনি বললেন যে তারা বিদেশে থাকে, তাদের সাথে আমার দেখা হয়নি 5 বছর।
আমি একবার অনেক অসুস্থ হয়েছিলাম, বলছিলাম যে বাবা তুমি আসে শুধু আমার সাথে একটু দেখা করে যাও, আমার কিচ্ছু লাগবে না, আমার টাকাও লাগবে না, তুমি শুধু আসে আমার দেখা করে যাও, তাছাড়া আমার কিচ্ছু লাগবে না, হয়তো আমি অল্প কিছুদিনে মারা যাব, শুধু দেখা করে যাও। স্টিল তার দেখা করতে আসে নাই। তো এই 4 থেকে 5টা ইনসিডেন্ট যেটা আমি বললাম, তো এই 4 থেকে 5টা ইনসিডেন্টের পরে তারা সবাই বলছে যে আমরা আমাদের মৃত্যুর সময় গুনতেছি, যে কবে আমাদের মৃত্যু হবে, এই অতিষ্ঠ জীবন থেকে আমরা বাঁচব। তারা তাদের জীবনে এতই অতিষ্ঠ যে তারা মৃত্যুর দিন গুনতেছে, তাড়াতাড়ি মরতে চায়। তাহলে ভাবেন তাদের কি এক দুরবস্থায় আছে, তাদের অবস্থা কতটা খারাপ। মেবি আমরা তাদের এই সমস্যার জন্য, সে 10% মানুষের সমস্যার জন্য দায়ী কি আমরা সেই 90% মানুষ না? অবভিয়াসলি আমরা সেই জায়গায় দায়ী। কেন দায়ী আমি ওটাও ব্যাখ্যা করতেছি। ওই ওল্ড এজ হোমে যারা আছে বা আমাদের বাসায় যারা ওল্ড আছে তাদেরকে আমরা দেখাশোনা করতে পারি না, একটু টাইম দিতে পারি না? অবশ্যই পারি। একটা বাসায় বাচ্চার দেখাশোনা করা যায়, তাহলে ওদের কেন দেখাশোনা করা যায় না? ওরাও তো আমাদের এক সময় লালন পালন করছে, আমাদের বাচ্চা থেকে এত বড় করছে, তাদের একটু সময় দিতে তেমন কিছু যায় আসে না? অবভিয়াসলি না। এটা একটা সোজা স্ট্রেট ব্যাপার যে তাদের দেখাশোনা করাতে কোনো ভুল নাই এবং তাদের দেখাশোনা করা মাস্ট, এবং যে কোনো ওয়েতে তাদের দেখাশোনা করতে হবে, এটাতে কোনো ভুল নাই। এখন এই ব্যাপারের পরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওই ওল্ড এজ হোমে আরও কিছু মানুষ আছে যাদের এই পৃথিবীতে সন্তান নাই। তাদের কী হবে? তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা এমন অনেক ফ্যামিলি আছে যাদের বাবা মা নাই, সেক্ষেত্রে তারা তাদের নিয়ে যেতে পারে নিজেদের বাসায়, তাদের একটু কেয়ার করতে পারে, তারা তাদের মা বাবার অভাবটাও পূরণ করতে পারবে, এরা এদের সন্তানের অভাবটাও পূরণ করতে পারবে। এটা হচ্ছে একটা সলিউশন। যদিও এটা ড্রামাটিক্যাল একটা সলিউশন, কিন্তু এর থেকে বেটার সলিউশন আর নাই। কারণ সেই 10% মানুষকে আমরাই কষ্ট দিচ্ছি কোনো না কোনোভাবে, যারা আমাদের এত বড় করছে, যারা আমাদের প্রতিষ্ঠিত করছে, যারা আমাদের এত ভালো একটা শিক্ষা দিচ্ছে, সেই জায়গায় আমরা সেই শিক্ষাটা কেন নিতে পারতেছি না যে তাদের আমাদের সাপোর্টের দরকার আছে, তাদের আমাদের সাপোর্ট করতে হবে যে কোনো মূল্যে। ঠিক আছে, সমস্যা হবে না কেন? কিছু ক্ষেত্রে সমস্যা হবে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। এই অ্যাডজাস্টমেন্টের সমস্যাটার মধ্য থেকেও অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ তারাও আমাদের ফ্যামিলি, তাদের সাথে থাকতে হবে, তাদের সাপোর্ট করতে হবে। তো এই 10% মানুষ হলো আমাদের বাচ্চা, আমাদের সন্তানের মতো, কারণ তাদের একটা বয়সের পরে তারা অনেক কিছু ভুলে যায়, তাদের অনেক কিছু মনে থাকে না। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাদের বয়স হয়ে যায়, তারা ঠিক করে হাঁটতে পারে না, ঠিক করে কথা বলতে পারে না, ঠিক করে দেখতে পারে না, ঠিক করে তাদের খাওয়া দাওয়া হয় না, তারা অনেক কিছু ভুলে যায়, ঠিকমতো খাবার খাইতে ভুলে যায়, ঠিকমতো ওষুধ নিতে ভুলে যায়, তারা কখনো নিজের কেয়ার করতেই পারে না। স্টিল তারা নিজের কেয়ার করতেছে ওল্ড এজ হোমে। স্টিল কিছু ফ্যামিলি আছে যারা তাদের ঠিকমতো দেখাশোনা করতেছে না, তাদের জাস্ট এমনিতে অবজ্ঞা করতেছে। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারাও এক সময় ছোটো ছিলেন, তারা আপনার দেখাশোনা করছে, তারা যেই স্যাক্রিফাইসটা করছে তার বিনিময়ে এইটুকু কাজ করা কোনো বড় ব্যাপার না। তার বিনিময়ে যদি আপনি এইটুকু কাজ করেন, তাহলে সেটা তাদের যে কর্ম আছে, তারা যে আমাদের জন্য এত কিছু করছে, তার বিনিময়ে শুধু 1% করা হবে, 99%ই বাকি থাকবে। প্লিজ ব্যাপারটার গভীরতা বুঝেন। যারা এখনও আমার মতো টিনেজার্স, তাদের বলতেছি, একসময় আপনারাও এস্টাবলিশড হবেন, আপনাদের ফ্যামিলি রিটায়ার্ড হবে, আপনাদের ফ্যামিলি ওই অবস্থায় যাবে। প্লিজ তখন এরকম কোনো কিছু করিয়েন না যে আপনার নেক্সট জেনারেশন আপনার সাথেও এমন করুক।
এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া, যে আপনি যা করবেন আপনি তাই পাবেন। আমাদের লাইফ যে সার্কেলটা আছে, সার্কেলটা হচ্ছে রাউন্ড সার্কেল। কেন বললাম? এই সার্কেলের এই জায়গায় কোনো পয়েন্ট শুরু হয়, তাহলে আপনি সে একটা ভুল কাজ করছেন, তারপর এই জায়গায় অন্য একজন আছে, তার কাছে ভুল কাজটা ট্রান্সফার হয়েছে। এইভাবে এখানে একজন আছে, তার কাছে ভুলটা ট্রান্সফার হচ্ছে, তারপর এখানে একজন আছে, তার কাছে ভুল ট্রান্সফার হচ্ছে, তারপর আবার আপনার কাছে ঘুরে আবার সেই ভুলটাই চলে আসছে। মানে আপনি যদি ভুল করেন তাহলে আপনার সাথেও ভুল হবে। মানে আপনি যদি কারোর সাথে খারাপ করেন, আপনি সেই খারাপটার শিকার হবেন। আপনি যদি ক্রাইম করে থাকেন, আপনিও ক্রাইমের শিকার হবেন। আপনি একসময় ক্রিমিনাল থাকলে, আপনি সেম ক্রাইমের ক্রিমিনাল থাকলে, আপনি একসময় সেই সেম ক্রাইমের ভিকটিমও হবেন। এটা লাইফের চরম বাস্তবতা। এটা হচ্ছে টাইম লুপ। এই টাইম লুপ সার্কেল আকারে ঘোরে, যেটা সব ঘটনা একইভাবে ঘটে, শুধুমাত্র সেই জায়গায় ব্যক্তির পরিবর্তন হয়, যে কে সেখানে স্বীকার করবে আর কে হবে শিকারী। ব্যাপারটা এরকম। সেখানে আমি বারবার বলতেছি যে প্লিজ এই ওল্ড মানুষদের একটু হইলেও তাদের ব্যাপারে ভাবেন, তাদের ব্যাপারে কিছু করেন। আজকে হয়তো এইসব ব্যাপারে বলতাম না, বলার একটা রিজন আছে। বলার রিজনটা হচ্ছে এরকম যে আমি আজকে এক মানুষের সাথে কথা বললাম, উনি ডক্টরের কাছে আসছেন। তো ডক্টরের কাছে আসার পর ওনার যে ফিজিক্যাল কন্ডিশন, এই কন্ডিশনে ডক্টরের কাছে আসা অ্যান্ড ডক্টরকে দেখানো আর ডক্টর কনসাল্ট করা, সে অবস্থাতেই না। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি যে উনি ঠিকমতো দেখতে পায় না, উনি ঠিকমতো হাঁটতে পারে না, কোনো মতো জাস্ট হাঁটে আসছে। আমি উনিকে বললাম যে আপনি একাই কেন? উনি ওনার প্রত্যুত্তরে বললেন যে আমার ছেলে ব্যস্ত, মেয়ের আলাদা ফ্যামিলি আছে, সেও ব্যস্ত, আমার সাথে কেউ আসতে পারে নাই, সবাই ব্যস্ততা দেখাইছে। তো আপনার বাসায় যদি একটা ছোটো বাচ্চা অসুস্থ হয়, আপনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সময় বের করতে পারেন, কিন্তু আপনার পেরেন্টস অসুস্থ, তাকে আপনি সময় দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কি আপনার কর্তব্য না? অবশ্যই কর্তব্য। তাকে কি ডাক্তার দেখানো কর্তব্য না? অবশ্যই কর্তব্য। তো সেই ব্যাপারে ফ্রাস্ট্রেশন থেকে আজকে এই ভিডিওটা বানানো, যে আসলেই আমরা এমন একটা সোসাইটিতে বিলং করি যে জায়গায় আমরা অ্যাজ আ পেরেন্টস ভালো ডিউটি পালন করছি, অনেকে করছে, অনেকে করবে, বাট অ্যাজ আ চাইল্ড, অ্যাজ আ সান আর অ্যাজ আ ডটার, আমরা কি আসলে ভালো ডিউটি পালন করছি? এটা কোয়েশ্চেন নিজেকে করা উচিত। দেন এই কোয়েশ্চেনের আনসার যদি ইয়েস হয়, দেন কংগ্রেচুলেশন, ইউ আর আ গুড হিউম্যান বিং। যদি না হয় তাহলে আই ফিল সরি ফর দ্যাট পারসন, যে এই কোয়েশ্চেনের আনসার না পাইছে। তাকে নিজেকে শুধরানো দরকার। সে সোসাইটির যত হাই পজিশনে হোক না কেন, পেরেন্টস ছাড়া সে কখনোই সে হাই পজিশনে যাইতে পারত না। তাই পেরেন্টস, ওল্ড পিপল, তাদের সাথে ভালো বিহেভ করতে হবে, তাদের সাপোর্ট করতে হবে। মেনলি তারা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট চায় না, তারা ইমোশনাল সাপোর্ট চায়, কেয়ার চায়, লাভ চায়, এফেকশন চায়। যেটা দেখাইলে মনে হয় যে বহু অর্থ লাগবে এমনটা না, কোটি কোটি টাকা লাগবে এমনটা না। জাস্ট একটু সময়, একটু আদর, একটু ভালোবাসা, সেটা দেওয়াই যায়। তাই আমি আশা করি যে আপনারা এগুলো মানে চলবেন আর সবাইকে ভালো রাখবেন। সো থ্যাংক ইউ, বাই।